আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি নাজমুল হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। 12 মার্চের মধ্যে যুক্তরাজ্যের আইন প্রণেতারা চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির উপর ভোট দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানোতে অনুষ্ঠিত হয়ে গেল চামড়া শিল্পের বাণিজ্য মেলা। এবং দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান ঘটেছে, সন্দেহভাজন ছিনতাইকারী নিহত। দেখছিলেন শিরোনামগুলো, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আগামী 12 মার্চের মধ্যে যুক্তরাজ্যের আইন প্রণেতারা চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির উপর ভোট দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মিশরে ইইউ ও আরব লীগের একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে তাঁর প্রস্তাবিত চুক্তিটির উপর তথাকথিত অর্থপূর্ণ ভোট আয়োজনটির দিন বাতিল করেছেন তিনি। এছাড়াও তিনি জানান, ইইউর সঙ্গে ইতিবাচক আলোচনাগুলো এখনও চলছে এবং 29 মার্চ ইইউ ত্যাগের দিন তারিখ এখনও তাদের ধারণার মধ্যে রয়েছে। এর আগে গতকাল শনিবার প্রধানমন্ত্রী ব্রেক্সিট ভোট নিয়ে হতাশ হতে হবে না এবং এটি কার্যকরে সরকারকে মনোযোগ পুরোপুরি ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন। অক্সফোর্ডের টরি পার্টির জাতীয় সম্মেলনে কর্মীদের উদ্দেশ্যে মে বলেন, ইইউর সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত পর্বে পৌঁছেছে। চুক্তিবিহীন ব্রেক্সিট আটকাতে বিচ্ছেদ কার্যকরের সময়সীমা পিছিয়ে দেওয়ার পক্ষে ভোট দিতে পারেন। সম্প্রতি মন্ত্রিসভার ইইউপন্থী 3 সদস্যের প্রতি এই ইঙ্গিতের পর মে একথা জানান। এদিকে সাবেক টরি মন্ত্রী স্যার অলিভার লেটউইন এবং লেবার পার্টির ইভেথ কুপার ব্রেক্সিট নিয়ে নতুন একটি সংশোধনী উত্থাপন করেছেন, যেখানে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত ইউরোপের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি পাশ হলে ব্রেক্সিটের জন্য 29 মার্চের পরেও সময় পাবে ব্রিটিশ সরকার। তবে মে অবশ্য এ পথে হাঁটতে রাজি নন। উত্তর আফ্রিকায় প্রথম সরকারি সফরে মরক্কোয় পৌঁছেছেন যুক্তরাজ্যের ডিউক এবং ডাচেস অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। যুক্তরাজ্যের সঙ্গে মরক্কোর সম্পর্ক জোরদার করাই রাজদম্পতির 3 দিনের এই সফরের লক্ষ্য, কারণ ব্রেক্সিটের পর মরক্কোই হতে চলেছে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বাজার। সফরকালে দেশটিতে নারী পুরুষ সমতা এবং পল্লী এলাকার নারী শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দেবেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী। শনিবার সন্ধ্যায় দুজন কাসাব্ল্যাঙ্কায় পৌঁছান। রোববার অ্যাটলাস পর্বতে এডুকেশন ফর অল এনজিও পরিচালিত একটি বোর্ডিং হাউসের মেয়েদের সঙ্গে দেখা করতে যান তাঁরা। স্থানীয় বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও সাক্ষাৎ করেন তাঁরা। এর আগে গত বছর হ্যারি ও মার্কেল দম্পতি প্রথম 16 দিনের সফরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং টোঙ্গা সফর করেন। ইতালির বাণিজ্যিক নগরী মিলানোতে অনুষ্ঠিত হয়ে গেল চামড়া শিল্পের বাণিজ্য মেলায় বিশ্ববাজারের বিভিন্ন দেশের নামি দামি চামড়া প্রতিষ্ঠানগুলোর সাথে তাল মিলিয়ে অংশ নেয় বাংলাদেশের খ্যাতিমান রিলায়েন্স ট্যানারি লিমিটেড, ঢাকা হাইটস অ্যান্ড স্কিন লিমিটেড এবং ক্রাব গ্রুপ। বিস্তারিত আমাদের মিলান সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। মিলানো শহরের রফিয়েরা মিলানোতে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল চামড়া শিল্পের বাণিজ্য মেলা লিনেয়া পেল্লে 2019। প্রতি বছরের ফেব্রুয়ারি মাস এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় চামড়া শিল্পের এই বিশাল বাণিজ্য মেলা। 20 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত 3 দিন ব্যাপী চামড়া শিল্পের এই বাণিজ্য মেলায় অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি প্রতিষ্ঠানগুলো। দিন বদলের পালায় বাংলাদেশও এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি চামড়া রপ্তানি করে ইতিমধ্যে বিশ্ববাজারে চামড়া শিল্পে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। মেলায় বাংলাদেশের পক্ষ থেকে চামড়া শিল্পে আরও ব্যাপক প্রসার ঘটাতে উপস্থিত হয়েছিলেন রিলায়েন্স ট্যানারি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি শাহজাহান, ঢাকা হাইটস অ্যান্ড স্কিন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রশিদ ভুইয়া ও ক্রাব গ্রুপের এক্সিকিউটিভ মোহাম্মদ একরামুল হক। বর্তমানে বাংলাদেশের ট্যানারি শিল্প, বিশেষ করে ট্যানারি শিল্প খুবই ভালো পজিশন আছে। আর শুধু বাংলাদেশের বর্তমানে যে মার্কেট অবস্থা খুব বেশি ভালো না। 1 নম্বর কারণ হলো এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের মার্কেটই খারাপ। তারপরে আমরা ভালো পজিশনে আছি।
এটা যদি এখন সরকার আমাদের একটু খেয়াল রাখে, বিশেষ করে রাস্তাঘাট, ইটিভি, পরিবেশ, তাহলে ওয়ার্ল্ডের সমস্ত দেশের বড় বড় নামি দামি যারা ব্র্যান্ড আমাদের কাছে চামড়া নিবে। এই সময়টা যেটা যাচ্ছে, যেটা গত 2 বছর ধরে বাজারটা খারাপ যাচ্ছে বাংলাদেশের জন্য, ইউরোপে একটু খারাপ যাচ্ছে, এই বছর আরেকটু বেশি খারাপ। এটার কারণ হচ্ছে যে এখানে লাইভ স্টকের পরিমাণ খুব বেশি। মেলায় পৃথিবীর প্রায় 105টি দেশের কোম্পানি অংশগ্রহণ করে। ব্যবসায়ীগণ চামড়া শিল্পের আরও ব্যাপক প্রসারে সরকারি সুদৃষ্টি কামনা করেন। বর্তমানে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো চীন, স্পেন, যুক্তরাজ্য, ইতালি ছাড়াও আরও বিভিন্ন দেশের সাথে চামড়া শিল্প রপ্তানিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ইতালির মিলানোতে অনুষ্ঠিতব্য লিনিয়া পেল্লে 2019 মেলা থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি, ইউরোপ নিউজ। দর্শক, এবার কমিটি প্রসঙ্গ। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য এবং আইডিয়া সেন্টারের যৌথ উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচীর সভাপতি গোলাম মোস্তফা সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব রুপি আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদীচীর সহসভাপতি কবি গোলাম কবির, বাংলাদেশ হাইকমিশনের পলিটিক্যাল মিনিস্টার শ্যামল কান্তি চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম আলী আবুল কাশেম, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফারজানা সিফাত স্বপ্না, নৃত্যশিল্পী শিপর্ণা দেব সরকার সহ আরও অনেকে। ভাষা শহীদদের এবং বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের ক্ষুদে শিক্ষার্থীরা। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্পেন ব্যুরো চিফ সেলিম আলম জানান, সভায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের স্বার্থে সকল মত বিরোধ ভুলে একই মঞ্চে থাকার নামই হলো দেশপ্রেম। দেশপ্রেম থাকলে দেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পর্যায়ক্রমে বাণী পাঠ করে শোনান কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাবিদ শফিউল্লাহ, প্রথম সচিব মোহাম্মদ শরীফুল ইসলাম এবং দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি আল মামুন, সিনিয়র সহসভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর সহ আরও অনেকে। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার গত 20 ফেব্রুয়ারি ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। পরে অমর ইকোস নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পর্তুগালের প্রাচীন রাজধানী বন্দর নগরী পোর্তোয় নানা আয়োজনে 21 উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। পর্তুগাল থেকে সহকর্মী রনি মোহাম্মদ জানান, পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী। পর্তুগালের ইমিগ্রেশন হাই কমিশনার, সাবেক মন্ত্রী ডক্টর মেনুয়েল পিজারো, জয়ন্তার প্রেসিডেন্ট অ্যান্থনিও ফনসেকা, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ সহ আরও অনেকে। পরে পোর্তোর এজেয়াস অডিটোরিয়ামে পর্তুগালের জনপ্রিয় টিভি সাংবাদিক হেলদার রেইস ও তন্নি আলমের উপস্থাপনায় 21-এর বিশেষ আলোচনা সভার শুরুতে ভাষা শহীদ ও ঢাকার চকবাজারে দুর্ঘটনায় নিহতদের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এই সময় স্বাগত বক্তব্য রাখেন ইস্পাসোর সভাপতি জর্জ অলিভেরা এবং বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সভাপতি শাহ আলম কাজল। অনুষ্ঠানে পর্তুগালের 8 জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে এক বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস দ্য হেগস্থ আরও 7টি দেশের দূতাবাসকে সাথে নিয়ে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিস্তারে বড় পরিসরে অমর 21-এর অনুষ্ঠান আয়োজন করা হয়। শান্তি ও বহুভাষা তথ্যের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ওমর 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা 2019 যথাযথভাবে পালন করা হয়েছে। দ্য হেগে নিযুক্ত রাশিয়ান ফেডারেশন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ক্রোয়েশিয়া, ভিয়েতনাম, রোমানিয়া মান্যবর রাষ্ট্রদূতগণ, বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক প্রতিনিধিগণ, দ্য হেগের প্রাক্তন ডেপুটি মেয়র
প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, ডাচ নাগরিক, গণমাধ্যম কর্মী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে 1952 ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং ঢাকার সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল তাঁর স্বাগত বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন। প্রথমবারের মতো নেদারল্যান্ডে শহীদ মিনার নির্মাণের সার্বিক সহায়তার জন্য বাংলাদেশ সরকার এবং দ্য হেগ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া নেদারল্যান্ডে প্রথম শহীদ মিনার স্থাপনে বাঙালি কমিউনিটির মনোয়ার মোহাম্মদ, বিকাশ চৌধুরী বড়ুয়া, শাহ আলম মতিন, রানা খান, সোহেল পারভেজ, আবুল কাশেম, সাইফুর রহমান, মুরাদ খান ও নজরুল ইসলাম মিন্টু সহ আরও অনেকের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জানান। কভেন্ট্রিতে 21 মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্থানীয় মেমোরিয়াল পার্কে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কভেন্ট্রির বসবাসরত বাংলাদেশিরা। কভেন্ট্রি আওয়ামী লীগের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। স্থানীয় বাংলাদেশি কাউন্সিলর রইস আলী, সাবেক কাউন্সিলর মায়া আলী ও কমিউনিটি নেতৃবৃন্দ। আগত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন কভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মুকদ্দুস আলী, সেক্রেটারি রুহুল আমিন, দেওয়ান আলী আসগর, আব্দুল মুকিত চৌধুরী, বাদশা মিয়া, আয়েশা বেগম সহ আরও অনেকে। ব্রিটেনে স্বনামধন্য বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান মাছবাজার বার্মিংহাম শাখার 8ম বছরে পদার্পণ উপলক্ষে বার্মিংহামের লজেলসের মাছবাজারে শুরু হয়েছে বিশাল মাছের মেলা। বার্মিংহাম থেকে আমাদের ব্যুরো প্রধান ফেরসু আহমেদ চৌধুরী জানান, শুক্রবার শুরু হওয়া এই মাছের মেলার অফারে মাছ ক্রয় করতে সকালে মাছ বাজার খোলার নির্ধারিত সময়ের পূর্ব থেকেই ক্রেতাদের ছিল সারিবদ্ধ অবস্থান। দোকান খোলার পরই বার্মিংহাম ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে মাছপ্রিয় বাঙালিরা পরিবার পরিজন নিয়ে ভিড় জমায় পছন্দসই মাছ ক্রয় করতে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবারের মাছের মেলায় বাংলাদেশি বিভিন্ন মাছ ছাড়াও বাংলাদেশি বিভিন্ন ফ্রোজেন সামগ্রীর স্পেশাল অফার। এছাড়া গ্রাহকদের সর্বোচ্চ সেবার জন্য মাছ বাজারের পক্ষ থেকে বিপুল সংখ্যক স্টাফ ছাড়াও রাখা হয় কার পার্কিংয়ের সুব্যবস্থা। মাছ বাজারের সম্মুখস্থলে বাঙালিদের ভিড়ে সৃষ্টি হয় অনেকটা মেলার আবহ। এই উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন খাদ্যদ্রব্যের স্টলও বসানো হয়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন ধাপে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে একটি সম্মানজনক অবস্থানে এসেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। রোববার টানেল নির্মাণ কাজের উদ্বোধন শেষে নগরীর পতেঙ্গায় এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম চট্টগ্রাম সফর। সকাল 11টায় চট্টগ্রামের পতেঙ্গায় এসে প্রথমে উদ্বোধন করেন দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলীর তলদেশে ৯,৮৮০ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিংয়ের কাজ, যার কাজ শেষ হবে ২০২২ সালে। পরে ৩,৫০০ কোটি টাকা ব্যয়ে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ১৬.৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেন বিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা। দুটি মেগা প্রকল্পের কাজের উদ্বোধনের পর পতেঙ্গা পাড়ে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে রাখা বক্তব্যে এই অঞ্চলকে ঘিরে সরকারের আরও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। উন্নয়নের যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, আজকে বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারই একটি নতুন ধাপে আমরা আজ প্রবেশ করলাম। সেটা হলো কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ। ভবিষ্যতে আরও আমাদের প্ল্যান আছে। কক্সবাজার যেহেতু আমাদের একটা পর্যটন শহর, আমরা আলাদা কর্তৃপক্ষ করে দিয়েছি যাতে পরিকল্পিতভাবে এই পর্যটন শহরটা গড়ে ওঠে। আর তাছাড়া মেইন ড্রাইভ আমরা সেখানে করে দিয়েছি। ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার
যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পাড় দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করব। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন তাই করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। সাথে গোটা বাংলাদেশটাই যেন উন্নত হয়, অর্থাৎ শুধু শহর ভিত্তিক উন্নয়ন না, তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যায় থেকে যেন উন্নয়নটা হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমাদের পরিকল্পনা নিয়েছি, কাজ করে যাচ্ছি এবং দেশের মানুষ তার শুভ ফলটা পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, আমরা সেইভাবে গ্রামগুলিকে উন্নয়ন করে দেব। আজ পর্যন্ত পদ্মা সেতু নিয়ে কেউ কোনো দুর্নীতির প্রমাণ দিতে পারেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে এই সেতু করার সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে। পদ্মা সেতু নিয়ে যখন এত কিছু হয়ে গেছে, এটা ওই পদ্মা সেতু নামেই থাকবে, এটার সাথে আর কোনো নাম যুক্ত হবার প্রয়োজন নাই। আমি যদি এতটুকু কাজ গরিব দুঃখী মানুষের জন্য করতে পারি, আমার জীবনে সেটাই সবথেকে বড় সার্থকতা। এর বাইরে আর কোনো চাওয়ার কিছু নেই। দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। সার্বিকভাবে দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে সমৃদ্ধ করার পাশাপাশি বেগবান করবে অর্থনীতির চাকাকেও। সেই সাথে কমবে চট্টগ্রামের সাথে কক্সবাজারের দূরত্ব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, পতেঙ্গা, চট্টগ্রাম। দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান হয়েছে। সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হয়েছেন। ওই উড়োজাহাজে থাকা 148 জন যাত্রী সবাই নিরাপদে আছেন। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। রোববার বিকাল 4:30টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 মডেলের ময়ূরপঙ্খী BG-147 ফ্লাইটটি 142 জন যাত্রী ও 5 জন ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই রওনা করে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে 15,000 ফিট উপরে এ সময় বিমানে অকস্মাৎ প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায় এমনটা জানিয়ে মাহাদি নামের এক সশস্ত্র ছিনতাইকারী বিমানের ককপিটের দিকে এগিয়ে যায়, বাকবিতণ্ডা শুরু করে ক্রুদের সাথে। প্রথমে ওই মাছ পথে এসে এরা গুলি ফুটেছে, গুলি ফুটানোর পরে দেখতেছি যে পাইলটরা বুক করে ফেলছে এরা, আর হেরা এদিক দিয়ে যেতেছে আর এদিক দিয়ে দূরাদূরি করতেছে আর সবাই আল্লাহ আল্লাহ করতেছে। এরা লোক একজন দেখছি, একজন। ছিনতাইকারীর অবস্থান জানাজানি হলে মুহূর্তে বিমানের ভেতরে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে বিমানের ক্রুদের জিম্মি করে ফেলে। ক্রুরা পাইলটকে এ বার্তা সাংকেতিকভাবে জানালে তিনি চট্টগ্রামে জরুরি অবতরণের বার্তা পাঠান। পরে ছিনতাইকারীর সাথে কথা বলে কৌশলে তাকে বের করে আনার চেষ্টা করে বিমান কর্তৃপক্ষ। তার সাথে প্রথমে কথা বলি, সে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই। তার ওই একটাই দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান, পরিবারের সাথে কথা বল। এইগুলো আমি তাকে কন্টিনিউয়াসলি এঙ্গেজ রেখেছিলাম আমাদের কমান্ডো ব্যাটালিয়ন র্যাব আসা পর্যন্ত, এবং আমাদেরও কমান্ডো বাকি পুলিশ আসে। তখন এই কমান্ডো ব্যাটালিয়ন যখন করে তখন তাকে আমি কথায় এঙ্গেজ রেখেছিলাম যে আমরা তার কথা বলার ব্যবস্থা করে দিব। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করলে ছিনতাইয়ের চেষ্টার খবরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানটির চারপাশে অবস্থান নেয়। পরে সেনাবাহিনী, নৌ কমান্ডো, পুলিশ, র্যাব, আর্মড পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্র 8 মিনিটের কমান্ডো অভিযানে প্রথমে আহত ও পরে নিহত হয় ছিনতাইকারী মাহদি। যে আমাদের কমান্ডো অভিযান হয়েছে এবং এই কমান্ডো সেই কমান্ডো এবং আমাদের সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরুল যে হলি আর্টিজান অপারেশন করেছিল, আমরা তাদেরকেই এখানে সৌভাগ্যবশত পেয়েছিলাম এবং অত্যন্ত সফল একটি অভিযানের মধ্য দিয়ে মাত্র 8 মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের অবসান ঘটানো হয়েছে। তাকে প্রাথমিকভাবে দেখে আমাদের পাইলট মনে করেছিল বিদেশি, বাট আসলে সে একজন বাংলাদেশি। তার কাছে কি অস্ত্র ছিল? তার কাছে একটা অস্ত্র ছিল, একটা পিস্তল, এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। সে কথা বলতে চেয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এবং পরবর্তীতে আমাদের অপারেশনের কাজটাও চলমান ছিল। বিমান ছিনতাই বিরুদ্ধে যে কোনো অভিযান পরিচালনা করার সময় দুইটা কাজ যুগপথ চলতে থাকে। একটা হচ্ছে তার সাথে কথোপকথন চালু রাখা, আরেকটা অংশ হচ্ছে অপারেশনাল প্ল্যান করা এবং সেই অনুযায়ী কাজ করা। আমি বলেছি যে সে কথা বলতে চেয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। কথা বলার সুযোগ পেলে সে হয়তো আরও দাবি দেওয়া পেশ করতো, সেই কথা বলার সুযোগটাই তো দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমরা তো তাকে
এমন পরিকল্পনা ছিল না যে সে আমাদের সাথে অ্যাকশন হবে এবং সে এখানে গুলিতে আহত হবে অথবা মারা যাবে। স্বাভাবিক চেষ্টা সবসময় থাকে একজনকে জীবিতই ধরার। তো যদি সে আক্রমণাত্মক না হতো সেক্ষেত্রে হয়তো আমাদের কমান্ডো যারা অভিযানের ভিতরে গিয়েছিল তারা তাকে জীবিতই আনতো। বাট সে যেহেতু প্রথমেই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে, তাকে সারেন্ডার করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে, আহ্বান করা হয়েছে, সে এটাতে সাড়া না দিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে, তখন স্বাভাবিক যা হওয়ার তাই হয়েছে। পরবর্তীতে এটা নিশ্চয়ই দেখা হবে যে কি করে সে ভিতরে চলে আসলো। প্রায় 3 ঘন্টা টান টান উত্তেজনার পর বিমান ছিনতাই চেষ্টার অবসান ঘটে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব প্রান্তে নির্মাণ হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিসের কাজ। শুক্রবার বিকেলে এই ভবনের সীমানা প্রাচীরের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য নেসার আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার প্রমুখ। মরহুম অ্যাডভোকেট জামিল উদ্দিন চৌধুরীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। মৌলভীবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে সিনিয়র অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাস গুপ্ত। বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, জেলা বারের সাবেক সভাপতি শান্তি পদ ঘোষ, সিনিয়র আইনজীবী কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর ASM আজাদুর প্রমুখ। স্মরণসভা শেষে হাফিজ অ্যাডভোকেট আব্দুল আলিমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা কর্তৃক 3 দিনব্যাপী ওমর 21 বইমেলা। শনিবার সন্ধ্যায় সমাপনী দিনে পৌর মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র ATM সালাম ও বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আবুল ফতে ফাত্তা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউল গনি ওসমানী। মেলায় 3টি স্টলকে সেরা ঘোষণা করে তাদের পরিচালকদের হাতে প্রশংসাপত্র তুলে দেন পৌর মেয়র সহ অতিথিবৃন্দ। আনন্দ নিকেতনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বই মেলা। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। 12 মার্চের মধ্যে যুক্তরাজ্যের আইন প্রণেতারা চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির উপর ভোট দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানোতে অনুষ্ঠিত হয়ে গেল চামড়া শিল্পের বাণিজ্য মেলা। এবং দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান ঘটেছে, সন্দেহভাজন ছিনতাইকারী নিহত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।